মানব জীবন। নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। সৌমিত্র বসু তার কথা শুরু করছে শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM-এ। আজকের দিনটার কথা আপনাদের বলি। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে শুক্রবার 17ই আষাঢ় 1428, ইংরেজির 2রা জুলাই 2021, তিথি জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ অষ্টমী, নক্ষত্র রেবতী। সূর্যোদয়ের সময় ভোর 4:59 হয়ে 42 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:21 হয়ে 18 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আজ পুরুলিয়া সেবা সংঘে সোনাখালী সাধু সংঘ আশ্রমে স্বামী বিরজানন্দ ভারতীর প্রয়াণ তিথি। পাহাড়ি বাবা বিন্দুবাসিনী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী হরিহরানন্দ গিরি মহারাজের প্রয়াণ দিবস। তিনি প্রয়াত হন 1976 খ্রিস্টাব্দে। আজকের দিনে বিশিষ্ট ফরাসি দার্শনিক রুসো, তিনি প্রয়াত হন 1778 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে প্রখ্যাত রুশ নাটককার এবং কথাশিল্পী আন্তন চেখভ প্রয়াত হন। খ্যাতনামা নট ও নাট্যকার অমৃতলাল বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1929 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কথাশিল্পী আর্নেস্ট হেমিংওয়ে, তিনি আত্মহত্যা করেছিলেন আজকের তারিখে 1961 খ্রিস্টাব্দে। আজকের দিনেই নিহত হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে প্রখ্যাত শিক্ষাবিদ লাল বিহারী দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। রসরাজ অমৃতলাল বসু দেহত্যাগ করেন 1929 খ্রিস্টাব্দে আজকের তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি লিখবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। দিনের শুরু যেমন সৌমিত্র বসুর শরণাগত দিয়ে, দিনের শেষ এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠান দিয়ে। প্রত্যেক দিন রাত 9:30টার সময় শরণাগত অনুষ্ঠানে উপস্থিত থাকি আমি, আপনাদের সৌমিত্র বসু, আপনাদের সঙ্গে গল্প করবার জন্যে। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর আজকের যে বিশেষ দিনটা সেই দিনটার কথা বলবো আপনাদের, এবং বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। 92.7 বিগ FM-এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। শুনছেন 92.7 বিগ FM-এ, আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে আমাদের মাটির পৃথিবী, এর সবটা তো আমরা জানি না, অথচ ভেবে দেখুন এইখানেই আমরা থাকি, হাঁটা চলা করি, আমাদের যা কিছু তার প্রায় সবটুকুই এইখানে। সেই পৃথিবীতে শুধু মাটি নেই, আছে জল, সমুদ্র, তার অনেক কিছু আজও আমাদের অজানা, আর আছে আকাশ, সে তো আরো অজানা। কোথা থেকে যে কি চলে আসতে পারে সেই অনন্তের মধ্যে থেকে, অন্ধকারের মধ্যে থেকে, মানুষের পক্ষে তা টের পাওয়া অনেক সময় অসম্ভব। এমনটা তো হয়েছে, আকাশ থেকে রহস্যময় কিছু একটা নেমে এসেছে, সব ভেঙে চুরে দিয়ে চলে গেছে।
না, এমন ঘটনা যদি বেশি নাও ঘটে থাকে, মানুষের কল্পনায় বারবার ঘটেছে। মানুষের কল্পনায় আকাশ থেকে অদৃশ্য কোনো কিছুর কথা বারবার এসেছে, তার সাহিত্যে, তার চলচ্চিত্রে। এই যে আকাশে অজানা কিছুর খোঁজ করা, এর জন্য একটা দিন ধার্য করা আছে, জানেন কি? এই দিনটায় আপনি সারা রাত ছাদে বসে দূরবীন নিয়ে সেই অচেনা রহস্যময়কে খুঁজে বেড়াবেন। তার জন্য একটা দিন, ওয়ার্ল্ড ইউফো ডে। ইউএফও মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট খুঁজে বেড়াবার দিন আজকে। বেশ মজার ব্যাপার না? এবারে বলি আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা যে বিষ্ণু পুরাণের গল্পটি বলছি সেটি ভারী চমৎকার গল্প, মানে আপনাদের সকলেরই খুব ভাল লাগছে, বেশ মজা লাগছে বলে আমার নিজের ধারণা। সেই গল্পটা তো শোনাবো আপনাদের, যেখানে সেই বুড়ো ঋষি, তিনি যুবক হয়ে গেছেন এবং সেই ঋষি সৌভরীর 50 জন পত্নী, তারা সকলেই খুব সুখে আছেন, সেই সমস্ত নিয়ে। তারপরে চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে। প্রণমী তোমারেতে স্বামী বিবেকানন্দর সম্পর্কে নানান কথা বলবো, হয়তো তার মধ্যে বেশ কিছু অজানা কথাও আছে। স্বামীজির সাধারণ আচার ব্যবহার, স্বামীজির গভীর যে সমস্ত কথা, সেইগুলো বলবো। তারপরে চলে যাব হেমহাজীবনে। হেমহাজীবনে দুটো পর্ব আপনারা জানেন। প্রথম পর্বে গতদিন যে মানুষটির কথা বলেছিলাম তার নামটা বলবো, আর তারপরে নতুন একজন মানুষের কথা করতে করতে চলে আসবে আপনাদের চিঠি পড়বার সময়। সেই চিঠি পড়া হবে এবং তারপর বাইরে দূরে। বাইরে দূরে একটা নতুন জায়গা, বলেই ফেলি সেটা অমরনাথ। অমরনাথে যাব আমরা, কিন্তু আপাতত তো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, বিষ্ণু পুরাণের গল্প শুনছেন 92.7 বিগ এফএম এ। এমন বর কজন মেয়ে পায়? অপূর্ব সুন্দর যুবক, 50 জন পত্নীর, প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রাসাদ, সেই প্রাসাদের সঙ্গে বাগান, কুঞ্জবন, সরোবর। সৌভরী মুনি তাদের কোনো দিক থেকে কোনো অভাব রাখেননি। এই 50 জন কন্যার বাবা মান্ধাতা খোঁজ নিয়ে জানলেন মেয়েরা সবাই খুব সুখে আছে, তাদের কারোর কোনো অভিযোগ নেই। মুনি তার জপ তপ সব বিসর্জন দিয়ে 50 জন বউকে নিয়ে দিব্যি ভোগ সুখে দিন কাটাচ্ছেন। এসব শুনে মান্ধাতার মনে হলো, না, শোনা কথায় বিশ্বাস নেই, নিজে গিয়ে একবার দেখে আসি। গেলেন। প্রথমে এক মেয়ের কাছে গেলেন, সে তো সোনার খাটে গার উপর খাটে পা তুলে বসেছিল। তো বাবাকে দেখে তাড়াতাড়ি একটা রত্নের সিংহাসনে বসালো। দাসী এসে পদ্মপাতায় হাওয়া করতে, মানে যা যা কিছু করবার সে সমস্ত কিছুই যত্নার্থী হলো। মান্ধাতার প্রশ্ন শুনে বলল, খুব সুখে আছি বাবা, আর কি বলবো, উনি তো আমার আর কোনো বোনের কাছে যান না, শুধু এই প্রাসাদেই আসেন থাকেন, আমার কোনো কষ্ট নেই। মান্ধাতা তো অভিজ্ঞ মানুষ, তার কোন সন্দেহ হলো। তিনি অন্য অন্য মেয়েদের কাছে গেলেন, তারাও বাবাকে একই রকম করে যত্ন আত্মি করলো আর বলল তারা খুব সুখে আছে, আর উনি তো আমার আর কোনো বোনের কাছে যান না, শুধু এই প্রাসাদেই আসেন থাকেন। তারপরে দেখা হলো সৌভরী মুনির সঙ্গে, তার জামাই। তাকে দেখে আর সেই শ্যাওলা পড়া বুড়ো বলে চেনাই যায় না। যোগ বলে যে কত কি হয়, রূপ বদলে যায়, নিজেকে 50 জন করে তোলা যায়, সেই নিজে 50 জন হয়ে 50 জন গৃহিণীর ঘরে ঢোকা যায়। রাজা তো চলে এলেন। দিন যায়,
সৌভরীর ঘর ভরে ওঠে। এই 50 জন গৃহিণীর 150 জন পুত্র হলো। তাদের দিকে তাকিয়ে তাকিয়ে সৌভরীর আর আশ মেটে না। কেমন একটা আচ্ছন্ন করে দেবার মতন গন্ধ তাদের গায়ে, কেমন টলে টলে হাঁটে। আর যখন ফোকলা কি একটা দুটো দাঁত বার করে হাসে, তখন তো তার কাছে পৃথিবীর সাম্রাজ্য তুচ্ছ হয়ে যায়। এরা একদিন বড় হবে, এদের বিয়ে দেব, তাদের ঘর ভরে যাবে সন্তানে, এই সব ভাবেন সৌভরী। হঠাৎ, একেবারে হঠাৎ একদিন তাকে কে যেন চাবুক মারল। ছি 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 ছি, এ কি করছেন তিনি? ঋষি সৌভরী, তিনি কিনা শেষে মাছের জীবন বেছে নিলেন। নিজেকে ভোগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন। এতদিনের তপস্যা তাকে যে প্রার্থীর দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল, সেখান থেকে ফিরে এসে কোন মায়ার জালে আটকে পড়লেন তিনি। না, আর না। 50 জন স্ত্রীকে ডেকে বললেন, তোমরা থাকো, সুখ ভোগ করো, এসব কিছু তোমাদের রইল, আমি সংসার ত্যাগ করে চললাম। তারপরের কথা পরে, আজকে আর নয়। আজকে এখন প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। প্রণমী তোমারে শুনছেন সৌমিত্র বসুর কথা 92.7 বিগ এফএম এ। বলছিলাম স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দর দুটি কথা, তার ভেতরে কোনো গভীর ভাবনা লুকিয়ে আছে কিনা। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, ধরুন কোনো কথা আমার ভালো লাগে, তাই তো? কেন ভালো লাগে? ভালো লাগে তার কারণ সেই কথাটা কোথাও আমার যে জীবনের অভিজ্ঞতা, আমার যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই যে আমি, তার ভাবনা, তার সঙ্গে কোনো না কোনো ভাবে মিলে যায় বলেই তো। ভেবে দেখুন, যা আমার অভিজ্ঞতার মধ্যেই কখনো আসেনি, তাকে আমার ভালো লাগার কথাই নয়। তাহলে যখন কোনো একটা মতকে কেউ পছন্দ করছেন, তখন তাকে তিনি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারছেন, তাই কথাটা তার জন্যে। মিলিয়ে নিতে না পারলে তার জন্য হয়ে উঠতে পারল না। এবারে বলি আপনাদের একজনের কথা। তিনি বলেছিলেন, আমি স্বামীজির কথা শুনতে চাই না। কি অবাক লাগছে না? হ্যাঁ, না, এটা তো ঘটনা যে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন অসাধারণ বাগ্মী মানুষ। তার কথা যে একবার শুনেছে বারবার সে শুনতে চাইবেই, এর ক্ষেত্রে কি হলো এমন? তার বলি শোনো। মানুষটি মানে ভদ্রমহিলা, তিনি ছিলেন অজ্ঞেয়বাদী। মানে ঈশ্বর কি আছেন নেই আমি জানি না, আমি তাকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না, আমার তাই নিয়ে তেমন কোনো মাথা ব্যথাও নেই, এইরকম একটা মনোভাব আছে না অনেকে, সেই রকম। তা তিনিও ছিলেন ওই দলে। সেদিন সন্ধেবেলায় আলোচনা বড় জমেছিল। না, জমেছিল কথাটা হয়তো ঠিক হলো না, ঠিক করে বলতে গেলে বলতে পারি যেন পরিপূর্ণ হয়ে উঠেছিল। কথা বলতে বলতে স্বামীজি কোথায় যেন চলে গিয়েছিলেন, সে যেন ওই পার্থিব জগৎ নয়। যখন কথা শেষ হলো, সবাই চুপ। কিছুক্ষণ পরে কোনো বিদায় সম্ভাষণ না জানিয়ে সবাই মিলে উঠে চলে এসেছিলেন নিজের নিজের ঘরে। জোসেফিনের বোন মিসেস লেগেট, স্বামীজি তাকে মা বলে ডাকতেন, ওই রকম ভরা মনে নিজের ঘরের সামনে বারান্দায় অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার কানে এলো একটা কান্নার শব্দ। কে কাঁদে? কে? দেখেন, এক কোণে দাঁড়িয়ে ছেলে মানুষের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন সেই অজ্ঞেয়বাদী মানুষটি। লেগেট তার পিঠে হাত রাখলেন, কান্না আরো বেড়ে গেল। লেগেট জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, ওই মানুষটি আমাকে অনন্ত জীবনের সন্ধান দিয়েছেন, আমি আর তার কথা শুনতে চাই না। এই যে অনন্ত জীবনের সন্ধান পাবার আনন্দ, তাকে বুকের মধ্যে ধারণ করে রাখার জোর কি সকলে থাকে? অভাবিত কোনো আনন্দ দেখবেন বহন করা খুব কঠিন হয়ে ওঠে। আর একটা
ঘটনার কথা বলবো আপনাদের। শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তো জোসেফিন উপস্থিত ছিলেন না, একজন ছিলেন। খুব অদ্ভুতভাবে তার সঙ্গে জোসেফিনের আলাপ হয়েছিল। আজকে নয়, পরের দিন বলবো। আজকে বরং চলে যাই হে মহাজীবনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর হে মহাজীবন, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। এখন শুরু হচ্ছে হে মহাজীবন। গতদিন যার কথা বলেছিলাম আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন তিনি কে। আজকে তার নামটা বলবো। তিনি একজন কিংবদন্তি মানুষ। তার নামে, বিশেষ করে তার ডাক্তারির ব্যাপারে যে কত সব প্রায় অলৌকিক গল্প আছে বলে শেষ করা যাবে না। আমার একটা কথা মনে হচ্ছিল, দু একটা গল্প যদি আপনারাও ওই চিঠিতে লিখে পাঠান, ছোট করে 100-2 শব্দের মধ্যে, বেশ ভালো হয়। কিন্তু পাঠাবেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার অসাধারণ সব কাজ আছে। দুর্দণ্ড প্রতাপ প্রশাসক ছিলেন। শুনেছি নিজের দল, বিরোধী দল সব নেতার সঙ্গে একেবারে অভিভাবকের মতো দাপটে কথা বলতেন, শাসন করতেন। তেমন গল্প যদি জানা থাকে, যদি কেউ পাঠান, খুব ভালো হয়। অনুষ্ঠানটা দারুণ জমে যায়। মানুষটির নাম বিধানচন্দ্র রায়। তার জন্ম হয়েছিল 1 জুলাই 1882, প্রয়াত হন 1 জুলাই 1962। এবার নতুন একজনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। আপনাদের সৌমিত্র বসু। ভালোবাসার সঙ্গে একটু কষ্ট জড়িয়ে থাকতে পারে। যার কথা বলবো আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তার কথা বলতে বসে প্রথমেই এই কথাটা মনে পড়ল। একজন মানুষ সারা জীবন ধরে ভালোবেসেছেন, ভালোবাসা পেয়েওছেন, কিন্তু সে ভালোবাসা তাকে শেষ পর্যন্ত তৃপ্তি দিতে পারেনি। বারবার বিচ্ছেদ এসেছে। মানুষটি নিজেও কি এই সরে সরে যাওয়ায় খুব সুখী হতে পেরেছেন? সুখী যদি হবেন, তত অত নাম, অত খ্যাতি, সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, সবকিছুকে সরিয়ে রেখে 62 বছর বয়সের একজন মানুষ আত্মহত্যাই বা করতে যাবেন কেন? 4 বার বিয়ে করেছিলেন তিনি, 4 বার। তার বাইরে আরো বহু নারী সঙ্গ ছিল তার কয়েকটির কথাই বলতে পারবো, সময় কুলোবে না নইলে। প্রথম প্রেম হয়েছিল 18 বছর বয়সে। যুদ্ধে সৈনিক হয়ে গেছেন, পায়ে মর্টার সেলের আঘাত, হাসপাতালে ভর্তি। সেখানকার নার্স, তার নাম হচ্ছে অ্যাগনেস কুরস্কি। না, কুরস্কি প্রেমে পড়েননি, তার চেয়ে বয়সে অনেক ছোট ছেলেটির, কিন্তু ছেলেটা পড়েছিল। ভুলতে পারেনি এত প্রেম। হয়তো খানিকটা জোর করে ভোলার জন্যই 2.5 বছর পরে প্রথম বিয়ে করে হ্যাডলি বলে একটি মেয়েকে, বয়সে বেশ কিছুটা বড়। বিয়ে হলো, সন্তান হলো। তখন তো নাম হয়নি, টাকা পয়সার খুব টানাটানি। সেই সময় এক মহিলা পাশে এসে দাঁড়িয়েছিলেন, তার নাম পলিন। পলিনের কথায় পরে আসবো। কিন্তু এই যে হ্যাডলির সঙ্গে বিবাহিত সম্পর্ক, তখন থেকেই মনে হচ্ছে এই সংসার আমাকে গিলে খেতে আসছে, বিশেষ করে সন্তান জন্মের পর। মন সরে গেল। ডাফ বলে একটি মেয়ে, সেও বয়সে বড়, সে সম্পর্ক দাঁড়ালো না। পলিন ঢুকে পড়লেন জীবনে। বিবাহ বিচ্ছেদ হলো হ্যাডলির সঙ্গে। পলিনকে বিয়ে করলেন। প্রথম দিকটা খুব ভালো কাটলো। পলিনের প্রচুর টাকা পয়সা, অভাব ঘুচে গেল, কিন্তু আস্তে আস্তে আবার সেই অতৃপ্তি। বিয়ে সুখের হলো না। আবার হ্যাডলির কাছে ফিরে যেতে চাইলেন। তা কি আর হয়? হ্যাডলি আবার বিয়ে করেছেন, সুখে আছেন। কত আর বলবো। এমনি করে অজস্র নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন মানুষটি, তারপর ভেঙে দিয়েছেন, ভেঙে গেছে। কি বলবেন? চরিত্রহীনতা? জানি না, শুধু এইটুকু জানি তিনি ছিলেন একজন খুব বড় মাপের মহান সাহিত্যিক। দেখুন, শিল্পী বা সাহিত্যিকেরা তো জীবনকে বুঝতে চান। আমরা যেমন একটা গণ্ডি বাঁধা জীবনের মধ্যে চলি, জীবনের যে রহস্য তার একটা খুব বড় অংশের সঙ্গে কোনো আলাপই হয় না। সাহিত্যিক বা শিল্পীর তো
তেমনটা হলে চলে না। যাদের সঙ্গে সম্পর্ক গড়েছেন তাদের অমর করে রেখে গেছেন তার লেখায়, সেই সব মেয়েদের। মানুষটির এই একটা দিকই নিয়ে কেন বললাম, আসলে তাকে ভাবলেই আমার রবীন্দ্রনাথের সেই গানটা মনে পড়ে। এরা সুখের লাগে চাহি প্রেম, প্রেম এরা সুখের লাগি চাহি প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায়। শেষ হলো হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি। আমাদের জীবন আমাদের মতো করে চলে না, মনে হয় সেটা কারুর দ্বারা পরিচালিত হচ্ছে। আমার জীবনে অনেকবার সেটা অনুভব করেছি, যদিও তখন বুঝিনি, বুঝেছি অনেক পরে। আজও সে ঘটনাগুলো বিশ্লেষণ করলেও কোনো উপসংহারে পৌঁছতে পারি না। আজ আমি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। আমার বাবা একটি সরকারি কারখানায় সামান্য বেতনের কর্মচারী। কোম্পানির কোয়ার্টার, ছোট ছোট দুটো ঘর, বাড়িতে সব মিলিয়ে 10 জন সদস্য, বাবা মা কাকা কাকিমা আর আমরা 6 ভাই বোন। এছাড়া বাড়িতে লোকজন আত্মীয় স্বজন লেগেই রয়েছে। পড়াশোনার পরিবেশ আদৌ নয়। পড়াশোনার ব্যাপারে কেউ অত সিরিয়াস নয়। নিজে নিজে যতটা পারতাম তাতেই কোন রকমে পাশ করতাম। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন বাবার এক বন্ধু আমাদের বাড়ির পরিবেশ দেখে বাবাকে বললেন আমার জন্য একটা নিরিবিলি জায়গা ঠিক করতে। যাই হোক, একটা জোগাড় হয়ে গেল। এরপর উনি বললেন আমাকে কোনো কোচিং ক্লাসে ভর্তি করতে। উনি উদ্যোগ নিয়ে ভর্তি করে দিলেন। তখন কোচিং ক্লাসে সব বিষয় পড়ানো হতো। আমার জীবনের পরিবর্তন শুরু হলো। আজ মনে হয় সেদিন জ্যোতি কাকু আমার জীবনে বিরাট আশীর্বাদ নিয়ে এসেছিলেন, কোন অলৌকিক শক্তির দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বর রূপে। চিঠিটি লিখেছেন চিত্তরঞ্জন সেন। কোন একটা অলৌকিক ঘটনা যার মধ্যে ঈশ্বরের হাত আছে বলে মনে হয়, তারই উদাহরণ হিসেবে হয়তো লিখেছেন। কিন্তু রবিবারের জন্য আর অপেক্ষা করলাম না, পড়লাম। তার আর একটা কারণ, এর মধ্যে অলৌকিকতা কিছু নেই চিত্তরঞ্জন বাবু। এটাই মানুষের কাজ। মানুষ মানুষের পাশে দাঁড়ায়। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন অন্য কোনো মানুষ এসে তার হাত ধরে তাকে ডাঙায় টেনে নিয়ে যায়। এটাই মানুষের ধর্ম। এর মধ্যে অলৌকিকতার কি আছে? আরেকজনের চিঠি পড়ি। আমার ছোটবেলায়, না শুধু ছোটবেলায় নয়, বড়বেলাতেও এই জীবন ভরে কত ঘটনা যে আমায় বলে দিয়ে যায়, এবার ভয় কি ওরে, দেখ না ভরসা করে, আমি আছি কিনা আজীবন বিপদে তোরে রক্ষা করিবারে। প্রমাণস্বরূপ অনেক ঘটনার মধ্যে এখানে একটি ঘটনা বলছি। আমি আর আমার ছোট বোন তখন যথাক্রমে 3য় ও 2য় শ্রেণীতে পড়ি। আমাদের যিনি গৃহশিক্ষক ছিলেন তিনি সাধারণত সন্ধেবেলায় আসতেন। তার কিছু পদ্ধতি ছিল। হোমওয়ার্কে প্রচুর পড়া দিতেন। পরদিন তাকে সব পড়া মুখস্থ বলতে হতো, ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন। লিখবার সময় দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন কিচ্ছুটি বাদ দেওয়ার উপায় ছিল না। এর অন্যথা হলে কি নির্মম নৃশংস অত্যাচার চলত, একটি ঘটনা তার নমুনা হিসেবে রাখছি। আমার হাফ ইয়ারলি পরীক্ষা, প্রথম দিন বাংলা। আমাদের বাংলা বইতে একটি গল্প ছিল, গোটাচারেক প্রশ্নের পর গল্পটি সংক্ষেপে লেখার নির্দেশ ছিল প্রশ্নপত্রে। আমি সেই গোটাচারেক প্রশ্নের উত্তর লেখার পর গল্পটি লিখি। 3 ঘন্টা শেষ হয়ে গেল। দিদিমণি আমার উত্তরপত্র নিয়ে নিলেন। সবই জলের মতোই মুখস্থ লিখেছিলাম, কারণ গৃহশিক্ষক সংক্ষেপে কিছু লেখা শেখাননি এবং প্রশ্নের নাম্বার দিয়ে উত্তর যে আগে পরে লেখা যায় তাও জানতাম না। এদিকে আমি তো জানতাম সেদিন সন্ধেবেলা আমার কপালে কি ছিল লিখন। আমার পরীক্ষার ব্যাপারটি জেনে তিনি রুদ্রমূর্তি ধারণ করলেন। চুলের মুঠি ধরে টান ও গায়ে যে সাংঘাতিক প্রহার করেছিলেন তা ভাষায় অবর্ণনীয়। সেদিন রাতে আমার প্রচন্ড জ্বর এলো, আর কোনো পরীক্ষা দেওয়া হলো না। সেই জ্বর আমায় খুবই ভুগিয়েছিল। ওই মা তখন ঠাকুর বাড়ি গিয়েছিল। পরীক্ষার ফল বেরোলে আমি বাংলায় মাত্র 36 পেয়েছিলাম।
এই ঘটনাটি এত করে বলার কারণ হলো আর একদিনের একটি ঘটনা বলার জন্য। একদিন বিকেলবেলায় মদনমোহনের বাড়ির রাস্তা দিয়ে যাবার সময় সুন্দর কীর্তন গান শুনে মন্দিরের ভেতরে দাঁড়িয়ে পড়লাম। একজন বৃদ্ধ মানুষ আমার বসার ব্যবস্থা করে দিলেন। যখন কীর্তন শেষ হলো আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। সারা রাস্তা ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি এলাম। কে যে দরজা খুলে দিয়েছিল মনে নেই। দেখলাম মাস্টারমশাই বসে আছেন। আমাকে দেখে বললেন, আয়, একটি বেত্রাঘাত করলেন না। তাই তো বলি, সেদিন তো আমাকে রক্ষা করেছিলেন তিনি। পরিশেষে বলি, ঘরে বাইরে দুর্বলের উপর সবলের অত্যাচার আর শেষ হবে কবে আর কবে। বিনীত, মুকুল সিনহা। আপনার এই চিঠিটা সত্যি মন খারাপ করে দিল। মানে কিছু অযোগ্য অশিক্ষিত শিক্ষক আছেন, শহরের দিকে কমে গেছেন, গ্রামের দিকে এখনো পর্যন্ত আছেন, যারা নিজেরা একেবারে আপাদমস্তক অশিক্ষিত এবং শিক্ষকতার অযোগ্য। তারা ছেলেদের মারধর করেন, নির্মমভাবে মারধর করেন। তার খবর মাঝে মাঝে আমাদের কানে আসে। এরা নিজেরা দুর্বল বলে তুলনায় যে মানুষটি সামাজিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল তার উপর অত্যাচার করে এক ধরনের বিকৃত আনন্দ পায়। আপনি সেই রকম একজনের পাল্লায় পড়েছিলেন, আমি এই কথাটাই বলতে পারি। শেষ হলো চিঠিপত্র, এবার গান। গানের পর আমাদের শেষ অনুষ্ঠান বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত 92.7 বিগ এফএম, আমি আপনাদের সৌমিত্র বসু। গঙ্গোত্রী যমুনোত্রী সব দেখা শেষ হলো, এবার তাহলে নতুন জায়গা। আমরা যখন এই বাইরে দূরে অনুষ্ঠানটা শুরু করেছিলাম তখন খুব গরম চলছে, জানেন, হাঁসফাঁস করার মতো অবস্থা। তা আমি বিগ এফএম এর কর্তা ব্যক্তিদের বলেছিলাম, এই গরমে যদি শ্রোতাদের একটু পাহাড়ে পাহাড়ে ঘুরিয়ে আনি কেমন হয়। মানে মনে মনেও যদি শীতের দেশে থাকেন কিছুটা আরাম হতে পারে তো। আর তাছাড়া পাহাড়ে প্রচুর দেবস্থান আছে, মন্দির আছে। যারা অনুষ্ঠান শোনেন তাদের মধ্যে একটা বড় অংশের বয়স হয়েছে, তাদের নিশ্চয়ই ভালো লাগবে। মিটিং হলো, তখন তো কোভিড আসেনি, অফিসে মিটিং হলো, আলোচনা হলো, শুরু হয়ে গেল বাইরে দূরে। কিন্তু বেড়াতে আপনারা যে এত ভালোবাসেন, সত্যি সত্যি সেটা অন্তত আমার কল্পনার মধ্যে ছিল না। এই মনের কথাটুকু বলে নিয়ে নতুন জায়গায় যাওয়া যাক, চলুন। কিন্তু তার আগে একটু গান শুনে নি। গানের পরে দেখবেন নতুন জায়গা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত শেষ হতে চলেছে 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু, এখন বাইরে দূরে। কিন্তু কোথায় যাব বলবার আগে একটা গল্প বলি, পুরাণের গল্প, ঠিক করে বলতে গেলে কিংবদন্তির গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। কাশ্মীরের পুরো অঞ্চলটা নাকি তখন জলের নিচে ডুবেছিল। চারিদিকে জল জল আর জল। সে জলের নিচে কোনো প্রাণ মাথা তুলতে পারছে না। তো ঋষি কাশ্যপের মনে হলো এই জল এখান থেকে বার করে দিতে হবে। তিনি অনেকগুলো নদী তৈরি করলেন। সেই সব নদী দিয়ে জমে থাকা জল হুড়হুড় করে বেরিয়ে চলে গেল। জল যখন নেমে গেল, কাশ্মীর তার আসল চেহারা নিয়ে বেরিয়ে পড়ল। তখন মহর্ষি ভৃগু এক গুহার মধ্যে ঢুকে দেখলেন সেই দেবতাকে, যাকে দর্শন করবার জন্য রওনা হয়েছি আমরা। না, যেটা বললাম এটা বুঝতেই পারছেন জনশ্রুতি, কিংবদন্তি, এর কোনো ঐতিহাসিক ভিত্তি আছে বলে আমি অন্তত জানি না। কিন্তু যুক্তি কি বলছে? ইতিহাসের যুক্তি বেশিরভাগ সময়ই যেভাবে এই ধরনের গুহা আবিষ্কৃত হয় সেইভাবেই হয়েছে। ওই অঞ্চলে এক ধরনের উপজাতির বাস, তাদের বলে গাদারিয়া। তাদের কাজ হলো পশু পালন করা। এসব ক্ষেত্রে যা হয়, ভেড়া চড়াতে চড়াতে কোনো হারানো ভেড়ার খোঁজে একজন এসে পড়েছে একটা অচেনা জায়গায়। সেখানে একটা গুহা, আর গুহার মধ্যে শিবলিঙ্গ। যে ছেলেটি এই গুহা আবিষ্কার করলো তার নাম নাকি বুটা মালিক। সে এই গুহার মধ্যে একজন সাধুকে দেখেছিল, কিংবদন্তির কথা বলছি। সাধু তাকে দেখে খুব খুশি হয়েছিলেন, তাকে থলে ভর্তি করে
কয়লা দিয়েছিলেন। আপনারা অবিশ্বাস করুন, কিন্তু আমার গল্পটা ভারী মিষ্টি লাগে। ভাবুন তো একবার, খুশি হয়ে যোগী পুরুষ দিলেন কি না কয়লা। শীতের দেশে যার দামের কোনো মাপ হয় না। হ্যাঁ, এই হলো কথা। সাধারণ মানুষ এইভাবে অলৌকিকতাকে নিজের প্রয়োজনের সঙ্গে মিশিয়ে নেয়। হ্যাঁ, অমরনাথ গুহার ভেতরে আছেন লিঙ্গরূপী শিব। তাকে দর্শন করবার জন্য লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে। গোটা ভারত জুড়ে যত তীর্থস্থান আছে, অমরনাথের নাম তাদের মধ্যে একেবারে প্রথমেই উচ্চারিত হয়। সবচেয়ে বেশি ভিড় হয় কখন? এই তো এই শ্রাবণ মাসে, শিবের মাস যাকে বলে। জুলাই মাস পড়ে গেল, এখনই তো অমরনাথ যাত্রার সময়। রাস্তাটা খানিকটা দুর্গমিত বলতে হবে, অন্তত অনেক কাল পর্যন্ত ছিল, এখন না হয় অনেক সহজ হয়ে গেছে। তা এই যে এত মানুষ অমরনাথ দর্শন করতে আসেন, এত গভীর বিশ্বাস তাদের এই দেবতার প্রতি, তার একটা তো কারণ এই যে তারা বিশ্বাস করেন এই শিবলিঙ্গ ইনি অন্তত ৫,০০০ বছর ধরে এখানে আছেন। ৫,০০০ বছর ধরে। সেই যে ইতিহাস বলুন, সেই যে মহাকাল বলুন, তার সামনে দাঁড়াতে চলেছি আমরা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কাল তার সম্পর্কে আরো কথা। আপাতত বিদায়ের আগে মনে করিয়ে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায়